আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা নং 40, অঙ্ক নং 5 থেকে 12। তো তোমাদেরকে অঙ্ক করার আগে একটা কথা বলি নেই, তোমরা অবশ্যই অঙ্ক করার আগে প্রশ্নটা ভালোভাবে বুঝবা। কি করবা? প্রশ্নটা ভালোভাবে বুঝবা। প্রশ্নটা ভালোভাবে বুঝে দেখবা যে এটাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে। তো আমি আগে প্রশ্নটা পড়ি, তোমার মধ্যে শুনে তারপর দেখবা যে যোগ না বিয়োগ না গুণ না ভাগ। একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? দেখো, মোট করতে বলছে, মানে অনেক ধরনের বস্তা আছে, সবগুলো বস্তাকে আমাদেরকে মোট করতে বলছে। তোমরা জানো, মোট করতে বললেই যোগ করতে হয়। কি করতে হয়? তাহলে সাজাবা কিভাবে? সাজাবা, সংখ্যাটা পরে লিখবা, বাংলা লেখাগুলো আগে লিখবা। একটি গুদামে দেখো লেখা আছে 14,845 বস্তা চাল আছে। আমরা লিখবো গুদামে চাল আছে। গুদামে চাল আছে, সংখ্যা লিখবা। এখানে দেখো একটা দাঁড়ি আছে, দাঁড়ির ভিতরে 1, 2, 3টা সংখ্যা। তো দাঁড়ির আগে যে লেখাটা আছে না, এটা 3 সংখ্যা লিখবো। গুদামে চাল আছে এত বস্তা, পরে লিখবো গম আছে। আছেটা 3বার লিখবা, কারণ একটা দাঁড়ির ভিতরে 3টা সংখ্যা আছে, 3বার। বুঝছো? গম আছে এত বস্তা, ডাল আছে এত বস্তা, এই আছেটা প্রতিবার লিখবা। দেখো, গুদামে চাল আছে 14,845 বস্তা, আবার গুদামে গম আছে, আছেটা কিন্তু 3বার লিখবা, এত বস্তা, এবং গুদামে ডাল আছে এত বস্তা। এবার এখন কি লিখবা? এটা লিখবা লাস্টে লাইনটা। দেখো লাস্টে কি আছে? ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে। কত বস্তা এটা বাদ দিবা, ওই গুদামে মোট দ্রব্য আছে। ওই গুদামে মোট দ্রব্য আছে। এবার যোগ করবা। যোগ ভালোভাবে পারো না, দেখো আমি যোগটা করে দিচ্ছি। আমি যেভাবে যোগ করি তোমরা ঠিক সেভাবে যোগ করবা। দেখো, এখানে 3টা অঙ্ক আছে। এই 3টার মধ্যে আমরা চাইলে নিচে থেকে উপরে যোগ করে যাব, অথবা উপর থেকে নিচে যোগ করব। কিভাবে যোগ করব? মনে করো আমি নিচে থেকে যোগ করি। এখানে 8 আছে, 8 আমাদের মনে মনে রাখবো। তো 8-এর পরে আবার 3 ঘর গুনবো। কয় ঘর গুনবো? 8-এর পর থেকে 3 ঘর গুনবো, 9, 10, 11। এবার আমাদের মনে মনে 11 রাখবো। 11-এর পর থেকে আর 5 ঘর গুনবো। কয় ঘর গুনবো? 5 ঘর। দেখবো কত ঘর হয়। 11-তে 5 ঘর, 12, 13, 14, 15, 16। 16 হয়েছে না? 10, 16, 6, হাতে আছে 1, হাতেটাকে যোগ করে ফেলবা। তাহলে আবার নিচে তাকে উপর যাচ্ছি আমি, 5 আর হাতে রেখে 6। এবার 6-এর পর থেকে 8 ঘর গুনবা। 8 ঘরে এতটুকু বন্ধু গুনবা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14-এর পরে আর 4 ঘর গুনবা, 15, 16, 17, 18। দেখো 18, 8, হাতে আছে 1, হাতে একটা আগে যোগ করবা, 9 হাতে রেখে 10। আগে হাতেটা আগে যোগ করবা, কারণ মন থাকে না তোমাদের পরে। 9 হাতে রেখে 10, 10 আমাদের মনে মনে আছে। 10-এর পর থেকে আমরা 4টা ঘর গুনবো, 11, 12, 13, 14। এবার 14 মনে মনে আছে। 14-এর পর থেকে আমরা আরো 8 ঘর গুনবো, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। দেখো 22-এর 2 নামাইছি, হাতে আছে আরো 2, হাতে আগে যোগ করে ফেলবা। 6 হাতে 2, 8। এবার 8 আমাদের মনে মনে আছে, তো শূন্য যোগ করতে হয় না। 8-এর পর 4 ঘর গুনবা, 9, 10, 11, 12। দেখো 12, 2, হাতে আছে 1, হাতে রেখে যোগ করবা। আগে হাতে রেখে 2, 2 রেখে 3। যোগটা বুঝতে পারছো? এবার দেখো আমরা পরের অঙ্ক যাচ্ছি। দেখো পরের অঙ্কটা একেবারেই সহজ। এমন একটা সংখ্যা নির্ণয় করো যা 3,582 থেকে 475 বড়। বড় বলছে, বড় বললে কি করতে হবে? বড় বলে তো যোগ করতে হবে। তোমরা যোগ করে দিব। দেখো আমরা যোগ করছি। প্রথমে যে সংখ্যাটা বলছে, এই সংখ্যাটা যত বড় এটা আমরা যোগ করব। যোগ করলে যা হবে সেটাই নির্ণয় সংখ্যা। তাহলে 5 আর 2, 7। 8 আমাদের মনে মনে আছে, 8-এর সাথে 7 যোগ করবো। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 5, হাতে আছে 1, 4 হাতে থেকে 5, 5, 5, 10, 0 হাতে আছে 1, 3 রেখে 4। তো নির্ণয় সংখ্যা লিখে দিই। বলছে সংখ্যাটি নির্ণয় করে লিখে দিবা নির্ণয় সংখ্যা। এটা যা হচ্ছে এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এবার দেখো অঙ্ক নং 7-এ কি বলছে, মনোযোগে শোনো কি বলছে। আগে প্রশ্নটা ভালো করে বুঝবা। একটি এমন 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা করে এটা পার্থক্য বলতে বলছে। তাহলে বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা। আমি যে বড় সংখ্যা বানাতে চাই, তাহলে সবচেয়ে বড়গুলো আগে লিখতে হবে না? বড় অঙ্কগুলো আগে লিখতে হবে না? এখানে সবচেয়ে বড় অঙ্কটা হলো 8, এর আগে লিখবা, পরে 6, পরে 5, পরে 4, পরে 3, পরে 0। তাহলেই তো সবচেয়ে বড় সংখ্যাটা হবে। বড় অঙ্কগুলো আগে লিখে দিতে বড় সংখ্যা হবে। বুঝো নাই?
এবার এটা হলো বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম। আবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য। ক্ষুদ্রতম সংখ্যা হলো সবচেয়ে ছোটগুলো আগে লিখবা। ছোট সংখ্যা বানাতে হলে সবচেয়ে ছোট অঙ্কগুলো আগে লিখবা। নিয়ম অনুযায়ী সবচেয়ে আগে শূন্য হওয়ার কথা ছিল, কিন্তু আগে তো শূন্য লিখলে শূন্যের কোনো দাম নাই। শূন্য আগে বসো না, দশমিক না থাকলে যেন শূন্য আগে বসাতে পারবো না। 3 আগে বসাবো, 3 আগে, পরে 0, পরে 4, পরে 5, পরে 6, পরে 8, সিরিয়াল লিখে যাই। বুঝতে পারছো? এটাই ক্ষুদ্রতম সংখ্যা। এবার বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার পার্থক্য বলছে আমরা। পার্থক্য মানে ব্যবধান, বিয়োগ করা। পার্থক্য বললেই বিয়োগ করবা। দেখো 8 পর থেকে বিয়োগ করার নিয়ম আমি কি বলছিলাম মনে আছে? নিচের সংখ্যা থেকে গুণে গুণে উপরের সংখ্যা যাবা। এই কথাটা মনে হলে তোর বিয়োগে ভুল হবে না। নিচের সংখ্যার পর থেকে গুণে উপরের সংখ্যায় যাব। শর্তটা হলো নিচের সংখ্যার পর থেকে গুনতে হবে। অনেকে উপরের সংখ্যা থেকে গুণে ভুল করে বলো। নিচের সংখ্যার পর থেকে গুণে গুণে উপরে যায়। যেভাবে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, ছাদে উঠতে গেলে নিচের থেকে আস্তে আস্তে উঠতে হয়, সেম একইভাবে নিচের সংখ্যা থেকে গুণে গুণে আমরা উপরের সংখ্যা যাব। কিন্তু যদি নিচের সংখ্যা থেকে গুণে কখনো উপরের সংখ্যা যাওয়া না যায়, তখন উপরের সংখ্যাটাকে 10 বাড়াবো। তো যেহেতু 8 থেকে গুণে আবার 10 যাওয়া শূন্য যাওয়া সম্ভব হয় না। 8-এর পর কি শূন্য আসে? আসে না। এই জন্য আমরা শূন্যকে 10 ধরবো। ও ধরবো 10। তো 8-এর পর থেকে দেখি কয় ঘর গুনলে 10 হয়? 9, 10। কয় ঘর গুনছি? 2 ঘর। এই 2 লিখছি। রাতিকে ভালো করে দেখো, যেহেতু আমরা এটাকে 10 ধরছি, 10 ধরলে হাতে থাকবে, এটা মাথায় রাখবো। তোমরা সবচেয়ে বেশি ভুল করো, হাতে রাখতে মনে থাকে না। তো এটাকে যেহেতু 10 ধরছি, আমরা এক হাতে রাখবো। এক কোথায় রাখবো? হাতে এখানে এসে যোগ করবা। 6 হাতে রেখে 7। এবার 7-এর পরে কখনো 3 আসে না। 7-এর পরে কি 3 আসে? 3 আসে না। এই জন্য যেহেতু 7-এর পরে 3 আসে না, এই 3কে আমরা 13 ধরবো। 3কে কত ধরবো? 13। তো এখন কিন্তু 7 আছে, হাতের এক সহকারে 7। 7-এর পর থেকে 13 পর্যন্ত আমরা কয় ঘর গুনতে পারি দেখবা। 8, 9, 10, 11, 12, 13। কয় ঘর গুনলাম? তো যত ঘর গুনছি এখানে লিখবা। যেহেতু আবার 10 বার ছিল, এক হাতে রাখবা। তাহলে 5 হাতে রেখে 6। এবার 6 থেকে গুণে কখনো আবার 4-এ যাওয়া সম্ভব না। যদি নিচের থেকে গুণে উপরের সংখ্যা যাওয়া সম্ভব না হয়, উপরের সংখ্যাটাকে আমরা 10 বাড়াই ধরবো, 14 ধরবো। তাহলে এবার এটা 6 কিন্তু আছে। 6-এর পর থেকে 14 মতো গুনতে কয়টা ঘর দিতে হয় দেখো। 6-এর পর থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 ঘর। দেখো আমি 8 লিখছি। যেহেতু 10 বারে এক হাতে থাকবে, 4 হাতে রেখে 5। তাহলে 5 থেকে 5-এ যেতে ঘর গুনতে হয় না, অথবা 5 5 মিলে 0 হয়। এবার 0 থেকে 6 গেলে কয় ঘর গুনতে হয়? 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর। এবার আমি তো 10 বারে নেই, হাতেও নেই। এবার 3 থেকে গুণে আমরা 8-এ যাব। 3 থেকে গুণে 8-এ যাইতে কত ঘর আমাকে যেতে হয় দেখবো। 4, 5, 6, 7, 8, 5 ঘর। তাহলে পার্থক্য হলো এই দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হলো এটা। বুঝছো কিনা? আওয়াজ করো না তাসফিয়া। এবার আমরা অঙ্ক চলে যাবো অঙ্ক নং 8। ভালোভাবে দেখো অঙ্ক নং 8-এ কি বলছে। 8-এ বলছে 83,291-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলটা এত হবে। দেখেন যোগফল দেওয়া আছে। কি দেওয়া আছে? যেহেতু যোগফল বড়টা দেওয়া আছে, বাকি দুটোই ছোট, বিয়োগ করবা। যোগফল যেহেতু দেওয়া আছে, আমরা কোন একটা সংখ্যা যোগ করলে তাহলে তো যোগফলটা সবচেয়ে বড় হয় না। দেখো ধরো আমি এই 5-এর সাথে 3 যোগ করলাম, তো যোগফলটা কত হয়? 8 হয় না? তো যোগফলটা দেওয়া থাকলে বাকি সংখ্যাগুলো বিয়োগ করতে হয়। যেমন দেখো এই 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাইবা, আবার 8 থেকে 5 বিয়োগ করলে 3 পাইবা। অর্থাৎ যদি যোগফল দেওয়া থাকে, একটা বিয়োগ করলে বাকিটা পাওয়া যায়। যেহেতু এখানে যোগফল দেওয়া আছে, যোগফল থেকে এটা বিয়োগ করলে, বুঝছো, আমরা কি পাবো? একটা সময় বাকি এক সংখ্যাটা পাবো। তাহলে আমরা দেখো আমি লিখছি সরাসরি এখানে লিখে যোগফলটা আগে লিখছি, বাকি সংখ্যাটা বিয়োগ করে দিব। যদি বিয়োগ করলে বাকি সংখ্যা পাওয়া যায়। আমি আবার বলি, যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করলে একটা সংখ্যা পাওয়া যায়। যেহেতু যোগফল দেওয়া আছে, যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করবো, বাকি সংখ্যাটা পাবো। বুঝতে পারছো? তো বিয়োগ দেওয়া কিভাবে করছি? 2-এর পর থেকে 1-এর পর থেকে 2 বন্ধ গুনবা, 2 এক ঘর গুনতে পারছি। 9 মিলে 0। 2-এর পর থেকে 7 বন্ধ গুনবা, দেখবা কয় ঘর হয়? 3, 4, 5, 6, 7, 5 ঘর হয়েছে। হাতে নাই, 10 বারাই নেই। 3-এর পর থেকে 8 বন্ধ গুনবা, দেখো বিয়োগটা কি হবে। আব্দুল্লাহ দেখতেছো? কই দেখতেছো তুমি? এবার দেখো 2-এর পর থেকে আবার 7 গুনবো। 3, 4, 5, 6, 7, 7 বন্ধ করলে 5 ঘর হয়, 5 লিখবা। 3-এর পর থেকে 8 বন্ধ গুনবা। 3-এর পর থেকে 8 বন্ধ করলে দেখো কয় ঘর হয়? 4, 5, 6, 7, 8, 5 ঘর হয়। এখানে 5 লিখছি। একবার কিন্তু আমার পারাই নেই। এবার 8-এর পর থেকে 2 যাওয়া সম্ভব না, গুণে যাওয়া সম্ভব তো না। সম্ভব হলে এটাকে 12 ধরবা, 10 বারে ধরবা। তা 8-এর পর থেকে 12 বন্ধ গুনো, 9, 10, 11, 12। কয় গুণ করলাম? 4 ঘর। হাতে আছে 1, নামাতে হয় না। বুঝছো কিনা? অর্থাৎ এই সংখ্যাটা যোগ করলে এই যোগফল এটা হবে, লিখে দিবা, যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার চলে যাবো আমরা অঙ্ক নং 9। 9 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। দেখো কি বলছে। 3টে সংখ্যার যোগফল দেওয়া আছে, এর মধ্যে আবার 2টা সংখ্যার দেওয়া আছে। 3 নম্বর সংখ্যাটা কত? মোট সংখ্যা আছে কয়টা? 3টা। কয়টা সংখ্যা আছে? একটা উদাহরণ দিতে তোমরা বুঝবা। ধরো একটা 3টা সংখ্যা আছে, একটা সংখ্যা হলো 5 আর একটা সংখ্যা হলো 3। বুঝছো? এবার বলছে তোমাদেরকে যে 3টা সংখ্যার যোগফল হলো 10।
তিনটা সংখ্যার যোগফল কত? 10। এর মধ্যে থেকে একটা সংখ্যা হলো 3 আর একটা সংখ্যা হলো 5। বলো তো 3 আর 5 কত? যোগ করলে কত হয়? তাহলে তিনটা সংখ্যার যোগফল যদি 10 হয়, এই 10 থেকে আমরা এই দুইটা সংখ্যা বাদ দিলে বাকি সংখ্যাটা বের হয়ে যাবে না? দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তিনটা সংখ্যার যোগফল হলো 10 আর দুইটা সংখ্যা যোগ করলে হয় 8। তাহলে আমরা এই তিনটা সংখ্যার যোগফল থেকে এই দুইটা সংখ্যার যোগফল বাদ দিই, 8 বাদ দিই, তাহলে কয় থাকে? 2। তার মানে বাকি সংখ্যাটা কত? 2। বুঝো নাই? তাহলে যোগ করলে হবে 5 আর 2 7, 7 আর 3 10 হয়। বুঝতে পারছো? যদি তিনটা সংখ্যার যোগফল দেওয়া থাকে, এর মধ্যে দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে আগে এই দুইটা যোগ করে এই তিনটা থেকে বিয়োগ করলে বাকি সংখ্যাটা বের হবে। বুঝছো? দেখো সেম এই অঙ্কটা এরকম। তিনটা সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে, আছে না? আসবে দেখতেছো? তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে। এর মধ্যে আবার দুইটা সংখ্যা দিয়েছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে প্রথমে তিনটা সংখ্যার যোগফল হলো এটা, এবার আমরা লিখলাম দুইটা সংখ্যার যোগফল। যে দুইটা সংখ্যা দেওয়া আছে, দেখো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই যে এই তিনটার ভিতর থেকে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হলো 32,074, একটা হলো 20,689। এই দুইটা সংখ্যা যোগ করলে যে দুইটা সংখ্যা পাবো আমরা, যে মানটা পাবো, এটাতে বাদ দিলে বাকি সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে অতএব তৃতীয় সংখ্যাটি হবে। আমি আবার অঙ্কটা বলি, দেখো প্রথমে বলছে 3 সংখ্যার যোগফল হলো এটা। বুঝতে পারছো? এই তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা বাদ দেওয়া আছে, এটা এবং এটা। তো এই দুইটা আমরা যোগ করছি, লিখছি দুইটা সংখ্যার যোগফল। তাহলে এটা কয় সংখ্যার যোগফল? কয় সংখ্যার যোগফল এটা? কয় সংখ্যা? এক সংখ্যা। এটা হলো 3 সংখ্যার যোগফল। আর এটা হলো কয় সংখ্যার যোগফল? এটা হলো 2 সংখ্যার যোগফল। বলো তো এই যে তিনটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যা বাদ দিলে কয়টা সংখ্যা থাকে? তিনটা সংখ্যার যোগফল থেকে দুইটা সংখ্যা বাদ দিলাম, কয়টা থাকবে? এই দেখো আমি লিখছি তিনটা, তিনটা কয়টা? এই দেখো 1 2 3, এই তিনটা সংখ্যার যোগফল থেকে প্রথম দুইটা বাদ দিলাম, 3 নম্বরটা থাকবে না? তো লিখছি দেখো তৃতীয় সংখ্যাটি হবে। তৃতীয় সংখ্যাটি হবে এই যে তিনটা সংখ্যার যোগফল থেকে এই দুইটা সংখ্যার যোগফল আমরা বাদ দিব। বুঝতে পারছো? তো বিয়োগ করবো, বুঝো। 3 আছে 10 হবে, 7 হলে, হাতে আছে 1, 7 আছে 14 হবে, 7 হলে, আবারও হাতে আছে 1, 8 আছে 13 হবে, কত হলে? 9 10 11 12 13, 5 হলে, হাতে আছে 1, 3 আছে 9 হবে, 6 হলে, 5 আছে 8 হবে, 3 হলে। বুঝতে পারছো? এরকম আমি আরো একবার বলতেছি, দেখো প্রথমে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুইটা সংখ্যা দেওয়া ছিল, আমরা এই দুইটা সংখ্যা যোগ করছি, লিখছি দুইটা সংখ্যা যোগফল। তাহলে তিনটা সংখ্যা যোগফল থেকে এই দুইটা সংখ্যা যোগফল বাদ দিলে 3 নম্বর সংখ্যাটা থাকবে। তাছাড়া ঘুমাই আছে নাকি? দেখো ভালো করে দেখো, কালকে তো খুব পরীক্ষা নিব আমি। দেখো এবার আমরা চলে যাবো অঙ্ক নং 10। অঙ্ক নং 10 দেখো, এটা আরো ইম্পর্টেন্ট। 10 নম্বর অঙ্কটা আরো ইম্পর্টেন্ট, আমি বলতেছি মনোযোগ দিয়ে শোনো। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। শিমুল থেকে শ্যামলের বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? একটা প্রশ্ন আবার বলছে 3 জনের একত্রে মোট কত টাকা আছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যা টাকাটা দেওয়া আছে সেটাকে লিখবো। মোস্তাকিম, আমরা দেখবো কার টাকা দেওয়া আছে। এখানে দেওয়া আছে সৈকতের টাকা। কার টাকা দেওয়া আছে? তো আমরা লিখবো সৈকতের কাছে আছে, যারটা আছে আগে লিখবা। সৈকতের কাছে আছে 980 টাকা। দেখো সৈকতের টাকাটা আমরা লিখলাম। এবার দেখবা সৈকতের সাথে কার নাম আছে। দেখো তো এখানে দুইটা নাম আছে, একটা শিমুলের সাথে শ্যামলের নাম, সৈকতের সাথে শিমুলের নাম। সৈকতের সাথে শিমুলের নাম আছে না, ওইটাকে লিখবা। যেহেতু সৈকতের নাম টাকাটা দেওয়া আছে, সৈকতের সাথে যার নাম ওইটা লিখবা। তাহলে সৈকত অপেক্ষা শিমুলের প্রথম আমরা লিখবো সৈকতের কাছে আছে এত টাকা। এবার সৈকতের সাথে নাম হলো সৈকত অপেক্ষা শিমুলের কম আছে। পুরো লাইন লিখলে বেশি ভালো হবে। যে পুরো লাইন লিখতে না পারো তো শুধু লিখবা শিমুলের কম আছে। শিমুলের কম আছে মানে সৈকতের যে টাকা আছে, সৈকতের টাকা থেকে শিমুলের এত টাকা কম আছে। বুঝতে পারছো? তাহলে কম থাকলে কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ করে দিবা। তো বিয়োগ করলেই কাটটা পারবো, যেহেতু শিমুলের কম আছে শিমুলেরটা বের হবে। শিমুলের কাছে আছে। বিয়োগটা কিভাবে করছি দেখো, 2 থেকে 0 তো গোনা যায় না, 10 ধরবা, 2 এর পর থেকে 10 পর্যন্ত গুনবা, 3 4 5 6 7 8 9 10 8, হাতে আছে 1। এবার এখানে 1 ধরবা, 1 এর পর থেকে 8 পর্যন্ত গুনবা, 2 3 4 5 6 7 8, 7 ধর, 7 গুণ 7 লিখবা। এবার হাতে নাই, 5 এর পর থেকে 9 পর্যন্ত গুনো, 6 7 8 9 4। বুঝতে পারছো? শিমুলের কাছে আছে 478 টাকা। পরে আবার দেখো, যে শিমুলেরটা পাইছি, এবার শিমুলের সাথে কার নাম আছে? শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তো শিমুলের শ্যামলেরটা আছে, লিখবা শিমুল থেকে শ্যামলের বেশি আছে। পারলে পুরো লাইন দিলে কি বেশি ভালো। শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে, টাকা না নিলে শুধু শ্যামলের বেশি আছে। কয় টাকা বেশি? 490 টাকা। এবার শিমুলের যে টাকা, শিমুল থেকে শ্যামলের এত বেশি, যোগ করলে শ্যামলেরটা পারবে। যার বেশি বা কম তারটা বের হয়। আগেরটা ছিল শিমুলের কম, শিমুলেরটা বের হয়েছে। এবার কার বেশি?
শ্যামলের বেশি, তাহলে শ্যামলের টাইপের হবে, বেশি যোগ করবা। 0 আর 8 যোগ করলে 8 হয়, 9 আর 7 যোগ করলে 16 হয়, হাতে আছে 1, 4 4 8, হাতে রেখে 9, তাহলে শ্যামলের কাছে আছে 968 টাকা। তোমরা চাইলে আবার আলাদা আলাদা নাম লিখতে পারো অথবা একবার লিখে দিতে পারো। তাহলে দেখো আমরা একবার লিখে দিছি। প্রশ্নে কি বলছিল? 3 জনের একত্রে কত আছে? 3 জনের একত্রে মোট কত টাকা আছে? আমরা লিখছি 3 জনের একত্রে আছে, 3 জনের 3 জন বলতে কারা কারা? প্রথমে লিখবা সৈকতের টাকাটা 980 টাকা, তারপর লিখবা শিমুলের টাকা। এটা লিখবা, এটা কিন্তু শিমুলের টাকা না, শিমুলের কম আছে এটা। শিমুলের কোনটা লিখবা? শিমুলের কাছে আছে 478 টাকা, এটা লিখবা। তারপর দেখো আবার শ্যামলের কাছে আছে, যেটা আজ শ্যামলের আছে এটা লিখবা। আবার বেশি বা কম একটা লিখো না, এটা লিখিল না, শ্যামলের যেটা আছে লিখবা, সব যোগ করে দিবা। যোগ করলে হয় 2426 টাকা। দেখো বুঝছো কিনা? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব অঙ্ক নং 11। অবশ্যই অঙ্ক করার আগে প্রশ্নটা ভালোভাবে বুঝে দিবা। আমি প্রশ্নটা পড়ি, সবাই শোনো। জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,035 টাকা খরচ করলেন। কিছুদিন পর তিনি জমিটি বিক্রি করলেন 4,10,675 টাকা। তার কত টাকা লাভ হবে? আগে আমরা দেখবো খরচ করছে কত টাকা, সবটি খরচ যোগ করব। জমি কিনছে একটা খরচ, রেজিস্ট্রেশন বাবদ খরচ করছে এবং গাছ লাগানোর খরচ, 3টা খরচ আগে যোগ করবো। 3টা খরচ করবো, যোগ করবো। দেখো আমি কি লিখছি। জমি ক্রয় করলেন দেওয়া আছে 2,85,000 টাকা, দেখে দেখে লিখবা। রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন, দাঁড়িয়ে রেখে আছে 2বার লিখবা। খরচ করলেন কথাটা 2বার লিখবা, দাঁড়িয়ে রেখে 2টা সংখ্যা 2বার লিখবা। রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন 8,500 টাকা, গাছ লাগানো বাবদ খরচ করলেন দেওয়া আছে 9,035 টাকা। মোট খরচ করলেন সবগুলো যোগ করবা। মোট খরচ করলে সবই কি করবা? যোগ করবা। এবার দেখো এই জমিটা সে আবার বিক্রি করে ফেলছে, দেওয়া আছে এখানে। এই দেখো জমিটি বিক্রি করলেন কত টাকা? 4,10,675 টাকা। আমি লিখলাম জমিটি বিক্রি করলেন এত টাকা। যত টাকা বিক্রি করছে টাকা আসছে না, এটা লিখবো। এটা থেকে যে টাকাটা খরচ করে, যে টাকাটা চলে গেছে ওটা বিয়োগ করবো। তাহলে মোট খরচ করলে যে টাকাটা, ওইটা আমরা বিয়োগ করবো নিচে লিখে, তাহলে লাভ বের হবে। আমরা লাভের একটা সূত্র জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় যেটা করছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য সবগুলো খরচের সবই খরচ বিয়োগ করবা। বিয়োগ করলে যেটা পাবে সেটা লাভ। বুঝতে পারছো? এবার সর্বশেষ অঙ্কটা দেখো। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। এই লেখাটা মস্ত লিখছি, এই লেখাটা পুরাটা হুবহু আছে এখানে দেখো। ওই যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। এটা আমি হুবহু দেখে লিখছি, একটু লেখা মস্ত করি নাই। এবার বলো তো, 10 বছর আগে যদি ছেলের বয়স থাকে 76, ছেলের বাবার বয়স থাকে 76 বছর, এখন 10 বছর পরে আইসা ছেলের বয়স কি বাড়ছে না কমছে? কয় বছর বাড়ছে? আবার ছেলের বয়স যদি বাড়ে তাহলে বাবার বয়স বাড়ছে না কমছে? বাবার বয়স 10 বছর বাড়ছে, তাই না? তাহলে দেখো আমি লিখছি বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল। এই 76 বছরটা ছিল 10 বছর আগেরটা, এটাকে লিখবা। আর এখন 10 বছর পরে এসে বাবার 10 বছর বাড়ছে, এই জন্য 10 বছর যোগ করছি। আবার ছেলের 10 বছর বাড়ছে না, ছেলেরও 10 বছর যোগ করছি। বুঝতে পারছো? তো সবই যোগ করবা। যোগ করলে হবে 76 + 86, 86 + 96 বছর। আমি আবার বলি, 10 বছর আগে যেই বয়সটা ছিল ওই বয়সের সাথে বাবার 10 বছর বাড়ছে, এই জন্য 10 একবার যোগ করছি। আবার ছেলেরও 10 বছর বাড়ছে, এই জন্য 10 আরেকবার যোগ করছি। যোগ করলে হয় 96 বছর। এবার বর্তমানে বাবার বয়স দেওয়া আছে 66 বছর। বলো তো এটা কার বয়স? বাবা আর ছেলের বয়সটা কার? হ্যাঁ, বর্তমানে বাবা আর ছেলের বয়স হলো 96 বছর। এখান থেকে যদি আমরা বাবার বয়সটা বাদ দিই, কার বয়স থাকবে? আবার ছেলের বয়স বাদ দিয়ে কার বয়স থাকবে? তো যেহেতু আমাদের বাবার বয়স আছে, আমরা এখান থেকে বাবার বয়সটা বাদ দিয়ে ছেলের বয়স বের করবো। তাহলে লিখছি বর্তমানে ছেলের বয়স। এই বয়সটা হলো দুইজনের, বাবা এবং ছেলের। বাবা এবং ছেলের বয়স থেকে শুধু বাবার বয়সটা আমরা বাদ দিলাম, থাকে ছেলের বয়স। বুঝছো কিনা বলো? তো ছেলের বর্তমান বয়স কয় বছর? 30 বছর। তো 7 বছর পর কি ছেলের বয়স আর বাড়বে না? 7 বছর পর আর কয় বছর বাড়বে? 7 বছর তো বাড়বে। তাহলে 7 বছর পর ছেলের বয়স হবে, এখন ছেলের বয়স 30, 7 বছর পর আবার 7 বাড়বে, তাহলে 37 বছর। বুঝছো না বুঝো নাই? আমি অঙ্কটা আরেকবার বলতেছি, দেখে দেখে লিখবা। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল যেটা ছিল সেটা লিখবা। তারপর বর্তমানে দুজনের বয়স বাড়তেছে, বাবারও 10 বছর বাড়বে, আবার ছেলেরও 10 বছর বাড়বে। দেখে দেখে লিখবা বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল। শুধু এখানে 10 বছর আগেরটা বাদ দিবা, এটার পর লিখবা বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল। এই লাইনটি আবার লিখবা। তাহলে এই 76 এর সাথে 10 যোগ করবা, 96 হবে। এই বয়সটা হলো বর্তমানে বাবা আর ছেলের বয়স। বাবা আর ছেলের বয়স থেকে যদি আমরা ছেলের বাবার বয়সটা বাদ দিই, তাহলেই তো বর্তমানে ছেলের বয়স থাকে। তো লিখবা, এটা দেওয়া আছে কিন্তু বর্তমানে বাবার বয়স দেওয়া আছে, লিখবা পরে লিখবা বর্তমানে ছেলের বয়স।
এটা লিখা এই যে বাবা আর ছেলের বয়স থেকে শুধু বাবার বয়সটা বাদ দিবা, বর্তমানে ছেলের বয়স বের হয়। 7 বছর পর ছেলের বয়স হবে, এই 30 সাথে 7 যোগ করে দিবা, যেহেতু 7 বছর পরে গেছে, যোগ করলে 37 বছর হয়। আশা করি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে করব পরের অধ্যায়, তৃতীয় অধ্যায় গুণ অধ্যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।